সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি উপন্যাসটির ৩৯তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। ঘাসের উপর শুয়ে যেন স্বপ্ন দেখছিলাম। টিউশনিটা ছাড়তে পারছি না, অথচ বড় ইজ্জতে লাগছে। চাকর বাকরের মতো ব্যবহার, এমনকি এক কাপ চা পর্যন্ত দেয় না। সাহেবের বাপ কাছ থেকে নড়ে না। মেয়ে দুটো পড়ে, আমি বসে থাকি। অঙ্ক না পারলে বুঝিয়ে দিই। ইংরেজি ট্রান্সলেশন করবার সময় বুক কাঁপে। কোথায় কি ভুল করে না বসি। সব যে ঠিক হয় না বুঝতে পারি, তবে সাহেবের বাবাটির ইংরেজি জ্ঞান আমার চেয়ে প্রবল নয়। টাস্ক করাবার পর বাড়ি ফিরতে ফিরতে মনে হয় সব ভুল না হয়ে যায়। একেবারে যে হয় না তা নয়, ছোটটির না হলেও বড়টির বেলায় হামেশাই হয়। বড়টির কেন জানি মাস্টারমশাইয়ের প্রতি সামান্য মায়া জন্মেছে। স্কুলে ঠিকঠাক করে দিলে স্কুলে বসেই ফেয়ার করে নেয়। দাদুকে বুঝতে দেয় না মাস্টারমশাই ভুল শিখিয়ে গেছেন। দাদু খাতা দেখতে চাইলে ফেয়ার করা খাতাটি দেখায়। এই আকর্ষণটুকুর জন্যই এখনো টিউশনিটা ছাড়তে পারছি না। আর দেখছি বড় মেয়ে নমিতা মানে নমু আমার দিকে চোখ তুলে কথা বলতে ভরসা পায় না। চোখে চোখ পড়ে গেলে নামিয়ে নেয়। দাদুটি কি বোঝেন কে জানে, নমুর দিকে তাকিয়ে বলেন, কোথাও অসুবিধা হলে বলবে, লজ্জার কি, ও তো কলোনির ছেলে। আমিও বলি, সত্যি লজ্জার কি আছে, আমি তো তোমাদের মাস্টারমশাই, কলোনিতে থাকি। আসলে বুঝতে পারি ফ্রক পরে সে আমার কাছে বসে থাকতে লজ্জা পায়। যতই আমি কলোনির ছেলে হই না কেন, তার কাছে আমার যেন কিছুটা মর্যাদা আছে। কেন যে এ বয়সে ফ্রক পরিয়ে রাখা হয় তাও বুঝতে পারি না। একদিন দেখলাম নমিতা শাড়ি পরে সেজে গুজে আমার সামনে পড়তে বসেছে এবং ক্রমে বেশ চোখে ধার উঠে যাচ্ছে। এতেও বুক কাঁপে। পড়ি অর্থাৎ মিমির চোখে এসব আমি লক্ষ্য করে জেনে গেছি, মেয়েদের চোখে একজন পুরুষ সম্পর্কে কখন কি দুর্বলতা দেখা দেয়। চোখের চাউনিতে তার আভাস থাকে। এসব কারণেও ভারী ডিপ্রেসড থাকি। মুকুল তা টের পায়। সে বলে, কি হয়েছে তোমার, কেবল চুপচাপ থাকো। মাসিমা তো সেদিন কান্নাকাটি করল, তুমি নাকি বলেছ টিউশনি ছেড়ে দেবে। দোষ ভাল লাগে বলো, আমি যেন চোরের দায়ে ধরা পড়েছি। ওর দাদুটা কি ভাবে, কলোনিতে থাকি বলে আমরা কি মানুষ না? সব সময় সামনে বসে থাকে, নাতনিদের পাহারা দেয়। বলো, খারাপ লাগে না? কিছু বলেছে? বলতে হয়, আমি কিছু বুঝি না মনে করো? দাদুটি সব সময় ঘরে থাকলে কেমন লাগে বলো? মেয়ে দুটোই বা কি ভাবে? আমি তোর নাতনিকে ফুসলে ফাসলে পালাবো ভাবছিস? অথচ দেখ কি মজা, ছাড়িয়েও দিচ্ছে না। বাপটা কি বলে? উনি তো সাহেব মানুষ, পড়ার ঘরের ভিতর দিয়ে যান আসেন, কথা বলেন না। আমার সঙ্গে কথা বলতে পর্যন্ত তার সম্মানে বাধে। সব সময় ব্যস্ত। বাড়িতে লম্বা আলখেল্লার মতো সিল্কের কি এক বিদঘুটে পোশাক পরে থাকেন, মুখে চুরুট। আর দেখলে কি সব কথা, কলকাতা, দিল্লি, বোম্বাই, যেন শুনিয়ে দেওয়া বোঝো আমি কত দরের। মাটা আসে না? কখনো মুখ দেখিনি। মাসি মাঝে বলল তোমাদের দূরসম্পর্কের আত্মীয়। ওটা মার কথা বাবার কথা, বাদ দাও। লতা পাতায় কি এক সম্পর্ক আছে। মাস 2 তো হয়ে গেল, একবারও জানতে চাইনি আমার বাবা মশাইটি কেমন আছেন। অদ্ভুত তো, আগে তো মেসোমশাইকে চিনত। বাবা তো বলেন মনমোহন কাকা। কাকা হয়ে ভাইপো সম্পর্কে এত নীরব? আর নীরব। একদিন কি বলে জানো? কি বলেন? তোমার বাবা কি করেন? আমার ইচ্ছে হয়েছিল বলি হাতি বেচা কেনা করেন। বলতে বাঁধল, শত হলেও বাবার খুড়ো মশাই। আচ্ছা কি বলা যায় বলো তো? বাবা তো যজন যাজনে ব্যস্ত। বাবা পুরুতগিরি করে এটা বলতে লজ্জা লাগে না? বাবা পুরুতগিরি করে জানলে মেয়ে দুটোই বা কি ভাববে? মুকুল বলল, এ যে দেখছি খুবই বড় সংকট। সুতরাং সংকট থেকে পরিত্রাণ পাবার একটাই পথ, যে করেই হোক কাগজটা বের করতে হবে। পড়ি এলে তুমি যাও, পরীর সঙ্গে নিখিলেরও ভাব আছে।
ওরা দুজনেই যখন পার্টি করে তখন সংকট থেকে তারাই আমাদের উদ্ধার করতে পারে। আমরা বুঝতে পারি আসলে দুজনেই আমরা ভালোবাসার সংকটে পড়ে গেছি। আমার বেলায় মিমি, কিংবা ম্যানেজার সাহেবের বড় মেয়ে নমিতা, আর মুকুলের বেলায় চৈতালি। মিমি আমাকে ভালোবাসে না, বরং আমাকে নিয়ে মজা করতে ভালোবাসে। আর মুকুলের ভালোবাসার সংকট আবার অন্য রকমের। চৈতালির সঙ্গে তার আলাপই নেই, আজ পর্যন্ত একদিনও সে কথা বলেনি। শুধু তার বৌদি চৈতালির দিদিকে চেনে, কলেজেই একসঙ্গে পড়ত। শহরের ফাংশনে চৈতালি নেই ভাবা যায় না। উদ্বোধন সঙ্গীত কিংবা রবীন্দ্র জয়ন্তীতে ওর প্রোগ্রাম ঠাসা। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমরা শুধু ওর গান শুনি। মুকুল কবিতা লেখে, চৈতালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী আর দেখতেও ভারী সুন্দর। এই একটা জায়গায় মুকুলের মনে হয়েছে পৃথিবীতে একজন পুরুষই তার সঙ্গী হতে পারে। সে স্বপ্নেও চৈতালিকে দেখে। বিকাল হলেই সে আর ঘরে থাকতে পারে না, মন নাকি তার উদাস হয়ে যায়। যে করেই হোক চৈতালিকে একবার দেখতে না পেলে দিনটা তার মাটি। মুকুল ঠিক টের পায়, বলে, না নেই, চলো টাউন হলের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি, রিক্সা করে ফিরতে পারে। কোথায় যায় কে জানে। আসলে কি জানো, ও ঠিক টের পেয়ে গেছে আমি ওকে ভালোবাসি। চৈতালিকে লুকিয়ে রেখে মুকুলকে এভাবে শাস্তি দেওয়ার কোনো মানে হয়? আমাদের এটাও একটা ইজ্জতের প্রশ্ন। এখন একটা কাগজ বের করতে পারলে বোঝানো যাবে আমরা একেবারে ফেলনা লোক নই। মুকুল বলল, প্রেসে গেছিলাম। প্রেস ঠিক করে ফেলেছ? ঠিক হয়নি, তুমি তো জানো দিলীপদের প্রেস আছে, ওকে বললে কেমন হয়? দিলীপ আমাদের কলেজের সহপাঠী, ওর বাবাকে দেখেছি। খাগড়া যেতে প্রেসটা পড়ে, বান্ধব প্রেস। একটা টেবিলে ওর বাবা চশমা চোখে বসে থাকে, সকাল বিকাল সব সময়, সন্ধ্যায়ও। ঝাঁটা গোফ, গোলগাল চেহারা। লোকটাকে দেখে আমার খুব একটা ভালো লাগেনি। দিলীপ কলেজ ম্যাগাজিনে একটা গল্প দিয়েছিল, পড়ি সেটা ছাপেনি, সুতরাং কতটা সুবিধা মিলবে বোঝা মুশকিল। দেখি পেছনে কখন নিখিল এবং সুধীনবাবু এসে দাঁড়িয়ে আছে। এই সময়টা আমরা গাছের নিচে গোল হয়ে বসে আড্ডা মারি। শহরের উঠতি যুবা আমরা, সবাই ভালোবাসার ব্যাপারে নানা রকম জটিলতায় ভুগছি। সুধীনবাবু ব্যর্থ প্রেমিক, নিখিল তার এক দূরসম্পর্কের পিস্তুত বোনের প্রেমে পড়ে গেছে। প্রণব পাশের বাড়ির মেয়ে অপর্ণার সঙ্গে ভাবটাপ করছে। প্রণবের বাবা নিচের বারান্দায় একটা ইজি চেয়ারে বিকাল বেলাটায় লম্বা হয়ে শুয়ে থাকেন, যেমন লম্বা তেমনি দশাশয়ী চেহারা। মাসিমা এবং মেসমশাই আমাদের দেখলেই বড় প্রীত হন। গেলেই এক কথা, যাও উপরে উঠে যাও, প্রণব আছে, ও লিখছে। ছেলের জন্য এলাহি ব্যবস্থা করে রেখেছেন। দোতলায় একটা বিশাল ঘর, প্রণবের একান্ত নিজস্ব। সেখানে গেলে প্রায় দেখি রায়বাবুর বড় মেয়ে প্রণবের চেয়ার টেবিল বইপত্র এবং বিছানা ঠিকঠাক করছে, একেবারে বাড়ির মেয়ের মতো। কিন্তু প্রণব মেয়েটির সম্পর্কে কোনো আভাসই আমাদের দেয় না। ভালোবাসে না বাসে না তাও বলে না। আমরা যখন আমাদের সংকট নিয়ে আলোচনা করি সে তখন চুপচাপ থাকে। মাঝে মাঝে শুধু অর্ডার, অপু যাও নিচে গিয়ে বলো 4 কাপ চা। অপু তখন নিচে চলে যায়, আর উপরে ওঠে না। বড় রক্ষণশীল পরিবারের মতো ব্যবহার। তবু একটা জায়গায় আমাদের মিল, সাহিত্য চর্চার আসর। সব এক একজন অংশীদার। গেলেই প্রণব তার খাতা বের করে গল্প পাঠ করতে শুরু করবে। আমরা চায়ের লোভে খাবারের লোভে পাঠ শেষ পর্যন্ত না শুনে উঠতে পারি না। ওঠার সময় বলি, চলো ঘুরব। বের হবার মুখে মেসমশাইয়ের একটাই কথা, টর্চটা নিয়ে যাও। জ্যোৎস্না রাত, রাস্তায় আলো, খুব দূর অন্ধকারে যাবারও কথা নেই। তবু মেসমশাই প্রণবকে হাতে টর্চ না ধরিয়ে ছাড়বেন না। সুতরাং সন্ধ্যায় আমাদের সঙ্গে প্রণব আছে, অথচ হাতে টর্চ নেই, কোনোদিন সেটা দেখিনি। নিখিলের তখন এক কথা, তোর কিছু হবে না। জানিস তো লেখক কবিরা জীবনে খুব বেপরোয়া হয়, বেপরোয়া না হলে অভিজ্ঞতা হয় না। মহাস্থবির জাতক পড়ে ফেল, অসাধারণ।
তুলনা নেই। আমরা তখন কে কি পড়ছি এটাও ছিল আড্ডার বিষয়। আমার অবশ্য কিছুই পড়া হয়ে ওঠে না। একটা চাকরির খুব দরকার, আর দরকার কলোনির গন্ধটা কিভাবে মুছে ফেলা যায়। পড়ি ঠিকই বলেছে, বিলু, তুমি কবিতা লিখলে গন্ধটা থাকবে না। তুমি একজন কবি। কবিরা কলোনিতেই থাকুক আর শহরেই থাকুক, তারা কবি। আমি চিত হয়ে শুয়ে আছি। পায়ের কাছে নিখিল সুধীনবাবু বসে, মুকুল মাথার কাছে। আমার মন খারাপ। কলোনির ছেলে বললে কাহাতক ভালো লাগে। কলোনিতে কোনো মানুষ থাকে না, এটাই বোধহয় ওরা ভাবে। ওরা যত না ভাবে তার চেয়ে বেশি আমি ভাবি। সেদিন এই যে বলা, লজ্জা কি, ও তো কলোনির ছেলে, সেটা আমাকে বড় কাবু করে রেখেছে। সুধীনবাবুই বলল, কি, কত দূর এগোলো? আমি উঠে বসলাম, বললাম, পরি কানপুর থেকে কবে ফিরবে? নিখিল বলল, কানপুর যায়নি, কাঁদি গেছে। মহেশ নাটকে ওর পাঠ আছে। মুকুল বলল, যাই হোক, একটা কিছু করতে হবে, আর অপমান সহ্য করতে পারছি না। কিসের অপমান? বলে নিখিল একটা সিগারেট ধরালো। আছে, তুমি বুঝবে না। কাগজের নাম ঠিক করে ফেলেছ? আমি বললাম, ঠিক হয়ে গেছে। কি নাম হবে? চৈতালি। সুধীনবাবু বলল, মন্দ না নামটা। এখন পরীর পছন্দ হয় কিনা সেটা দেখো। পরীর পছন্দ না হলেও কিছু করার নেই, এই নামই থাকবে। কারণ বুঝতে পারছি মুকুলের এছাড়া অন্য নাম পছন্দ হবে না। তবে একটা কথা, আগেও বলেছি, এখনো বলছি, সম্পাদক আমি হতে পারবো না। আমি সঙ্গে আছি। মুকুল বলল, বেশ, সঙ্গে থাকলেই হবে। সুধীনবাবু বলল, তোমার টিউশনের খবর কি? খুড়োমশাই তোমার বাবার কোনো খবর নিলেন? না। ওরে বাপস, দেখি পড়ি পেছনে, সাইকেল থেকে নেমে একেবারে সামনে দাঁড়িয়ে। তোমরা এখানে? আমার দিকে তাকিয়ে বলল, বিলু, আমি তোমাদের বাড়ি গেছিলাম। তুমি না কাঁদি গেছ? কে বলল? এই যে নিখিল বলল। যা, আমি কখন বললাম? আমি কিছু জানিই না। নিখিল বেমালুম অস্বীকার করে ভালো মানুষ সেজে গেল। যাকে শোনো, মেসোমশাই খুব দুঃখ করলেন। বিলুটার মতিগতি বুঝতে পারছি না। ওর যে কি হয়েছে, টিউশনিটা ছেড়ে দেবে বলছে কেবল। ইস, বাবার কি মতিভ্রম হয়েছে! পরীকে সব কথা বলার কি দরকার? পরীকে তো বাবা এর আগে কখনো দেখেনি, নামও শোনেনি। আমি গুম মেরে থাকলাম। পরি বলল, সত্যি টিউশনিটা ছেড়ে দিচ্ছ? জানি না। ছাড়লে ভালো হবে না। মেসোমশাই কি সুন্দর মানুষ, নিজে আম কেটে খাওয়ালেন। বললেন, বড় সৌভাগ্য মা, তুমি এয়েছো। তোমাকে তো দেখলে সাক্ষাৎ জগৎজননী মনে হয়। বিলু তোমার সঙ্গে পড়ে? আমি মিমির সঙ্গে পড়ি, এটা আমার বাবার কত বড় সৌভাগ্য কথাবার্তায় বুঝিয়ে দিয়েছেন। শোনো, পড়ি এলে আমরা কেউ কথা বলতে পারি না। এমন জাহাবাজ মেয়ের সঙ্গে কেউ কথা বলেও পারে না। পরি পার্টির কর্মী বলে এক দঙ্গল যুবার সঙ্গে যতক্ষণ খুশি বসে থাকতে পারে। তবে পরীকে আমরা বলে দিয়েছিলাম, তুমি সব বলতে পারো, কিন্তু বিপ্লব ফিপ্লব নিয়ে কোনো কথা বলবে না। পার্টির ইশতাহার হয়ে কথা বললে তক্ষুনি আমরা চলে যাব। ফলে মিমি আমাদের সঙ্গেই একটু প্রাণ খুলে অন্যরকম কথা বলতে অভ্যস্ত। কি বলছি শুনতে পাচ্ছ না? পরি লাল রঙের লেডিস সাইকেলটি এবারে ঝপাত করে মাটিতে ফেলে আমার মুখের সামনে এসে বলল, কি বলছি শুনতে পাচ্ছ না? কেবল চিত হয়ে পড়ে থাকতে জানো, উঠে বসতে শেখনি। ধুস, ভাল লাগে। উঠে বসলাম ঠিক, কিন্তু ভেতরের ক্ষোভ আরও বাড়ছে। বললাম, তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি কেন গেছিলে বলো? তোমাকে বলেছি না আমাদের বাড়িতে যাবে না? কবে বললে? সত্যি, কবে বলেছি মনে করতে পারি না। আদৌ বলেছি কিনা তাও জানি না।
তবে পরি আমাদের বাড়ি গেলে আমরা কত দরিদ্র সেটা টের পাবে। একজন সহপাঠিনী কি শুধুই সহপাঠিনী? জ্যোৎস্না রাতে মহা অষ্টমীর দিনে পরি অমন একটা লোভে আমাকে ফেলে না দিলেই পারত। কালীবাড়িতে ওর কি যে দরকার ছিল জ্যোৎস্না রাতে রেললাইন ধরে হাঁটার? নিখিল চুলের মধ্যে আঙুল চালিয়ে বলল, তোরা কি দেখা হলেই শুধু ঝগড়া। এ কি রে বাবা, তা গিয়েছে তো কি হয়েছে, আমরা যাই না? পরি লতাপাতা আঁকা শাড়ি পরেছে, হাত খালি, ডান হাতে সোনার ব্যান্ড দেয়া ঘড়ি, পায়ে হলুদ রঙের স্লিপার। ওর রং শ্বেতচন্দনের মতো, বিকেলের লাল আভায় কোনো ফোঁটা পদ্মের মতো মনে হয়। পরীকে দেখলে আমার মধ্যে বড় উষ্ণতার জন্ম হয়, কিন্তু পরি আমাকে বাড়ি গিয়ে আসলে হেয় করতে চেয়েছে, ওটাও কেন জানি ভুলতে পারছি না। কে জানে বাবা তখন গামছা পরে আম গাছ থেকে আম পাড়ছিলেন কিনা, কে জানে পুনুটা কি করছিল। ওকে তো কিছুতেই প্যান্ট পরানো যায় না, উলঙ্গ হয়ে ঘোরে। আমি রাগ করলে বাবা বলবেন, ছেলে মানুষ থাকুক, যতদিন শরীর খোলামেলা রাখা যায়। বন্ধন বড় কঠিন বিষয়, শরীর খোলামেলা থাকলে হাওয়া বাতাস লাগে, মানুষ দীর্ঘজীবী হয়। বাবা বাড়িতে খালি গায়ে থাকেন, মা বাড়িতে কোনোদিন ব্লাউজ পরে না। মায়াটা শাড়ি পরতে শিখেছে, কিন্তু শাড়ির সঙ্গে যে সায়া ব্লাউজ দরকার মা কিংবা বাবা সেটা কিছুতেই মানতে রাজি না। বাড়িতে আবার কে কবে সারা শরীর মুড়ে বসে থাকে, অসুস্থ হয়ে পড়বে না? আর পিলুর কথা না বলাই ভালো। হাফ প্যান্ট পরে গলায় গামছা পেঁচিয়ে সে হয়তো পরীকে দেখা মাত্র মাকে বলেছে, কে মা, আমাদের কে হয়? মা পিলুকে কি বলেছে কে জানে। আমি গুম হয়ে আছি দেখে পরি বলল, অনেকদিন দেখা নেই, মনটা খারাপ লাগছিল তাই গেলাম। তুমি তো একবার দয়া করে যেতে পারতে। কোনো গুণ তো নেই মুখ ভার করে বসে থাকা ছাড়া, বাপ জ্যাঠাদের মতো অত মুখ ভার করে থাকলে কাহাতক ভাল লাগে। আমি পায়ের উপর পা রেখে অন্যদিকে তাকিয়ে আছি, পরীর কোনো কথা শুনছি না, এমন উদাস ভাব। মেসোমশাই দুঃখ করলেন, তোমার সঙ্গে পড়ে মা, তুমি একটু ওকে বুঝিয়ে বলো। 20 টাকা, 20 টাকা সোজা কথা, 20 টাকায় 1 মণ চাল হয়। এভাবে লক্ষ্মী কেউ পায়ে ঠেলে? তা খুড়োমশাই এদেশে এসে আমাদের নাইবা চিনতে পারেন, ছেলে কত কৃতি বলো, মিলের ম্যানেজার কি সোজা কথা? তাদের আত্মীয় কলোনিতে থাকে, এতে ওরা ছোট হয়ে যেতেই পারে, কিন্তু তুই গরিব বামুনের ছেলে, তোর কি এসব নিয়ে মান অভিমান সাজে? বলে পড়ি চুপ করে আমাকে কান্নি মেরে দেখল। আমি মুখ বিকৃত করে বললাম, থামলে কেন, চালিয়ে যাও, মোটরে কি তেল ফুরিয়ে গেছে? তেল ফুরাবে কেন, সবই ঠিক আছে। টিউশন তুমি ছাড়বে না সেটা বলে দিলাম। আদেশ? আদেশ উপদেশ বুঝি না। মেসোমশাই কি সরল সোজা মানুষ, তুমি তার ছেলে ভাবতেই অবাক লাগে। বুঝলে নিখিল, এক একটা আম কেটে দিচ্ছেন আর বলছেন, এটা সাদুল্লা, এটা রানী পাসান্দ, এটা বোম্বাই, সবই মা আমার হাতে লাগানো। কেমন মিষ্টি না, কেমন সুস্বাদু না? গাছের কলম কোথা থেকে এনেছেন? মুর্শিদাবাদের কার বাগানের কলম? 10 ক্রোশ দূর থেকে নাকি একটা আমের কলম মাথায় বয়ে এনেছিলেন। আর আমার সহ্য হচ্ছিল না, বললাম, আমি উঠলাম। সুধীনবাবু বলল, তার মানে? কথা ছিল আজ কাগজের নাম, কে কি ভার নেবে এসব ঠিক হবে, চলে গেলে হবে কেন? নাম ঠিক করে ফেলেছি বললাম তো। আমি উঠতে গেলে পরিক্ষপ করে হাত চেপে ধরল, বলল, তোমার মাথা খারাপ আছে বিলু? হ্যাঁ আছে, আমার মাথা এখনো ঠিক আছে এটা ভাবলেই বরং কষ্ট পাই। তারপর পরীকে আঘাত করবার জন্য বললাম, যতই গণসংযোগ করো কোনো লাভ হবে না, বাবাটি গান্ধী মহারাজ ছাড়া কিছু বোঝেন না। কি বললে? বললাম তো গণসংযোগে কোনো কাজ হবে না। তুমি ভাবছো আমি গণসংযোগ করতে তোমাদের বাড়ি গেছিলাম? তাছাড়া কি? তুমি বিলু এটা বলতে পারলে? আমি আচরণে কেমন আরো রূঢ় হয়ে উঠলাম, বললাম, এটা তোমাদের বিলাস পড়ি। বিলাস? হ্যাঁ বিলাস, হাত ছাড়ো, আমি এখন যাব। হঠাৎ দেখি পরীর চোখ চিকচিক করছে,
সে সহসা মুখ ঘুরিয়ে নিল, যেন কেউ আমরা ওর মুখ দেখতে না পাই। সে আমার হাত ছেড়ে দিল, কিন্তু আমি যেতে পারলাম না। পরীর মুখ ভালো করে ফের দেখা না পর্যন্ত আমি কেমন অস্থির হয়ে পড়ছি। পরীকে এভাবে অপমান করা বোধহয় আমার ঠিক হয়নি। এই নিয়ে পরী কতবার যে আমার অপমান সহ্য করেছে, অথচ পরী আজ পর্যন্ত আমাকে কোনো দিন অপমান করতে চেষ্টা করেনি। বরং আমাকে বড় করে তোলার মধ্যে ওর কোথায় যেন একটা বিজয়ের ভাব আছে, অথচ আমি তাকে সব সময় পরাজিত দেখলে আনন্দ পাই। মুকুল, নিখিল, প্রণব সবাই তটস্থ। সুধীনবাবু পরীকে ছেলেবেলা থেকে দেখেছে। সে বলল, হ্যাঁ মিমি, বসো। তোরা যে কি? মুকুল বলল, বিলু বসতো, বলে হাত ধরে টেনে বসিয়ে দিল। পরী কিন্তু তখনও দাঁড়িয়ে, লাল দিঘির দিকে মুখ, রুমাল দিয়ে মুখ মুছছে। আমি একটা কথা বলতে পারছি না। বাবার সরল সহজ জীবন আমাকে এভাবে পীড়া দেবে আমি বুঝতে পারিনি। বিশেষ করে পরীর কাছে এত সব বলার কি যে দরকার, বাবা কেন বুঝতে পারেন না? যারা আমাকে চাকর বাকরের মতো দেখে তাদের গুণগান পরীর কাছে কেন কারো কাছেই করা ঠিক না। যারা আত্মীয় বলে আমাদের স্বীকার করে না, অথচ তাদেরই গর্বে বাবার মুখ কি উজ্জ্বল হয়ে ওঠে, এটা ভাবতে আমার কষ্ট লাগে। মাথাটা এমনিতেই খারাপ হয়ে আছে। বারবার বলেছি, আপনি কখনো কারো কাছে মিলের ম্যানেজার আপনার আত্মীয় এই বলে পরিচয় দেবেন না। কে শোনে কার কথা? পরী যেতেই শুনিয়ে দিয়েছে, আমাদের দিন এমন ছিল না মা, গত জন্মের পাপ ভোগ। যেন বাবা ছিন্নমূল না হলে পরীকে বৌমা করে আনারও তার ক্ষমতা ছিল। বাবা তো জানেন না, পরীদের কি বিশাল বাড়ি, সদর দরজায় দারোয়ান, পরীর দাদু এই শহরের চেয়ারম্যান, পরীর দাদা বৌদিরা সব যেন অন্য গ্রহের জীব। পরীকে দেখে বাবা সেটা টের পাওয়া উচিত ছিল। পরীকে একবারও বলেছে তার দাদুর নাম এই, তারা এই শহরের সবচেয়ে বনেদি পরিবার? আহাম্মক না হলে কে এত সব বলে? বাবার সারল্য কেন জানি আজকাল আমার একদম পছন্দ না। বাবাকে আহাম্মক ভাবতে কষ্ট লাগে, চোখে জল চলে আসে। আমিও গুম মেরে গেছি, কারণ সবার কাছে দারিদ্র্যের জ্বালা কত বড় চোখের জলে না আবার ধরা পড়ে যায়। পরী আমার সামনে বসে, আমি আর ওর মুখের দিকে তাকাতে পারছি না। সবাই আজকাল একটু বেশি সাহিত্য পাগল হয়ে উঠেছি কাগজের নামে। মুখে যতই বলি না কেন আমি এর মধ্যে নেই, খাটাখাটনিতে আছি, তবু জানি গোপনে কবিতা লেখার বাসনায় ভুগছি। আর এই বাসনা আর কাউকে খুশি করার জন্য যেন লেখা। আমরা কেউ কথা বলছি না। দু একটা গাছের পাতা আমাদের সামনে হাওয়ায় উড়াউড়ি করছে। দূরে রেললাইন মাঠ পার হয়ে একটা মালগাড়ি যাচ্ছে। আমরা সবাই উসখুস করছি কথা বলার জন্য, কিন্তু কিভাবে আবার আড্ডার স্বাভাবিক প্রাণ ফিরে পাবো বুঝতে পারছি না। পরীই দেখলাম পারে, সহসা সে হেসে ফেলল। পরীর হাসি আমাকে একেবারে হালকা করে দিল। আবার পর মুহূর্তে মনে হলো, এমন এক ঝড় ওঠার পর এত নির্মল আকাশ সহসা কে কবে আশা করে। পরীর মুহূর্তে গম্ভীর, মুহূর্তে লঘু হয়ে যাওয়াটাও আমার কেন জানি পছন্দ না। বললাম, হাসির কি হলো? এই প্রথম ওর দিকে ঝড়ের পর চোখ তুলে তাকালাম। দেখলাম চোখের জলের দাগ এখনো সজীব। পরী বলল, হাসবো না তো কি করব? কারো মুখে রা নেই, যেন সবাই বিষণ্ণ চিত্তে দ্রৌপদীর বস্ত্রহরণ দেখছি। তোমাদের মুখ চোখ কি হয়ে গেছে? মুকুল বলল, বিলুটা ওরকমই। পরী বলল, শুধু বিলু কেন হবে? তোমরা সবাই। এত করে বললাম কাগজের নাম ঠিক করে ফেলো, বাকিটা আমি দেখছি। কাগজের নাম ঠিক করতেই দেখছি বাবুরা সব হিমশিম খাচ্ছেন। আমি বললাম, কাগজের নাম ঠিক হয়ে গেছে। আমাকে জানাওনি তো? পরী আঁচল জড়িয়ে আরো পা ঢেকে বসল। শুনলাম তুমি কানপুর যাচ্ছ, বাড়ি থাকবে না। কানপুর যাবার কথা ছিল, তোমাদের কাগজের কথা ভেবেই যায়নি। তুমি কানপুর যাচ্ছ শুনেই আমাদের আর তোমার কাছে যাওয়ার দরকার আছে মনে হয়নি। তোমার কবে আমাকে দরকার মনে হয়েছে জানি না তো। মুকুল আমার দিকে তাকিয়ে বলল, আবার তোমরা এমন করলে এক্ষুনি উঠে পড়ব।
পরীকে দেখলেই তুমি যে কেন এত রেগে যাও বুঝি না। মুকুলের দিকে তাকিয়ে পরী বলল, বাদ দাও তো, ও ওরকমই। এখন যা বলছি শোনো। কি নাম ঠিক করলে? সুধিন্দা, তোমার মাথায় কোনো নাম আছে? আমি তো বলেছিলাম ইঙ্গিত নাম হবে। আর পারা যায় না। বললাম, নাম ঠিক হয়ে গেছে বলছি না। কি নাম? চৈতালি নামটাই আমাদের পছন্দ। মুকুল বলল, ইঙ্গিত নামে একটা কাগজ মেদিনীপুর থেকে বের হয়। প্রণব বলল, শরণ নামটা কিন্তু দারুণ। এবারে সত্যি উঠতে হয়। কাগজ বের করার পরিকল্পনা মুকুলের। কাগজ বের করতে পারলে আর কিছু হোক না হোক, যাকে ভালোবাসে তার একটা নিদর্শন থাকবে। নামের মধ্যে সেটা সে প্রকাশ করতে চায়। চৈতালির দিদিরা তাকে যে এত হেলাফেলা করে, কাগজ বের করতে পারলে সে বোঝাতে পারবে তার রুচি কত উঁচু। গোপন ভালোবাসা কত মধুর, মুকুলের মুখ না দেখলে টের পাওয়া যায় না। কিন্তু চৈতালি নামটাই যদি না রাখা গেল, তবে কাগজ বের করার দরকার কি? বললাম, আমি যাই, তোমরা নাম ঠিক করো।